পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশিং চেষ্টা ব্যর্থ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার। শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক ৬২ বিদেশি নাগরিক। সর্বশেষে জানাবো, যুদ্ধবিরতির পরও গাজায় নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশিং চেষ্টা ব্যর্থ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবতাবাধিকারের একটি স্পষ্ট লঙ্ঘন। বুধবার ১৭ জুন জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ ও ভারতের বিজিবি বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিএসএফ এর ৩৬টি পুশিং চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারকে ভারত সরকারের সরাসরি আর্থিক সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক আলোচনা বা চুক্তি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ সরকার সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করে আসছে এবং ক্ষতিপূরণ ও জবাবদিহিতার জন্য চাপ দিয়ে আসছে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যার ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর যৌথ নৈশ টহল বাড়ানো হচ্ছে। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কোম্পানি বা ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সহ বিভিন্ন পর্যায়ের পতাকা বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে নন লিথাল অস্ত্র ব্যবহারের জন্য বিএসএফকে অনুরোধ করা হচ্ছে। সংবেদনশীল সীমান্তে সমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিওপির আওতাধীন ৫ থেকে ৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি দিনরাত ২৪ ঘন্টার নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত হত্যা ও পুশিং বন্ধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী ও বা অস্থায়ী পোস্ট নির্মাণ করা হয়েছে এবং মাদক ও চোরাকারবারের রুট বন্ধ করতে রাতের টহল বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের নদীয়া দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক নজরদারি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। রাত বা ঘন কুয়াশার সুযোগে পুশিং, মাদক বা চোরাকারবার বন্ধ করতে থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংবেদনশীল এলাকায় ড্রোন নজরদারির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে অপরাধের চেষ্টা তাৎক্ষণিকভাবে নস্যাৎ করা হচ্ছে। তিনি জানান, পুশিং ও চোরাকারবারিদের ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের নিয়ে একটি বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করা হয়েছে এবং মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ এর পুশিং করা ২,৩৬৯ জনের মধ্যে ২,১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ১১ জনকে বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিশেষভাবে উল্লেখ্য যে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর ৩৬টি পুশিং চেষ্টা বিজেপি সফলভাবে প্রতিরোধ করেছে। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার। সাভারে নিজ মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, সাভারের তেঁতুলছড়া এলাকার শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনার পর বুধবার ওই শিক্ষার্থীর অভিভাবক থানায় অভিযোগ দিলে পুলিশ প্রিন্সিপালকে গ্রেফতার করে। সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় মামলা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার পর অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলছড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা। লক্ষ্মীপুরের রামগঞ্জে আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণীর এক আবাসিক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে সিনিয়র শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান, বয়স 14। সে প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত 9 শিক্ষার্থী। এদিকে খবর ছড়িয়ে পড়লে রাতে কয়েকশো অভিভাবক ও এলাকাবাসী ক্যাম্পাসে জড়ো হয়ে ভাঙচুর চালান, একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রতিষ্ঠানটি 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মেহেদীর লাশ নিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয়রা। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছাত্রাবাসের আবাসিক শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, রোববার কলেজ শাখার এক শিক্ষার্থীর আইফোন হারিয়ে যায়। 414 নম্বর কক্ষের আবাসিক ছাত্র মেহেদী হাসান ফোনটি চুরি করেছে বলে অপবাদ দেওয়া হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ফোন হারানো ছাত্র সহ 9 জন সিনিয়র শিক্ষার্থী মেহেদীকে 415 নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নির্মমভাবে মারধর করে তারা। এতে এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করতে অভিযুক্ত ছাত্ররা মেহেদীর গলায় মাফলার পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেয়। ওই সময় হোস্টেলের বেশিরভাগ ছাত্র মাঠে খেলাধুলা করছিল অথবা নামাজে ছিল। শিক্ষক ইসমাইল বলেন, আমরা মেহেদীকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেহেদীর মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। রাত 9টার দিকে কয়েকশো অভিভাবক ও স্থানীয় বাসিন্দা স্কুলের বাইরে জড়ো হন। রাত 12টার দিকে বিক্ষুব্ধ জনতা ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান, কিন্তু বিক্ষুব্ধ মানুষের সংখ্যা অনেক বেশি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। পরে লক্ষ্মীপুর জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এসে রাত 2টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটি 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক 62 বিদেশি নাগরিক। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 62 জন বিদেশি নাগরিককে আটক করেছে। তারা ইমিগ্রেশন পাসের অপব্যবহার এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার 15 জুন সাইবার জায়া বান্দার সেরিপুত্রা বান্দার টেকনোলজি কাজাং সেরি কানবাদাঙ্গান সেপাং ও দেংকিল এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল বৈধ পাস নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করলেও যারা পাসের শর্ত ভঙ্গ করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা। ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার 30 জন কর্মকর্তা অভিযানে অংশ নেন। গোয়েন্দা তথ্য ও জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট 17টি স্থাপনা তল্লাশি করা হয়। অভিযান চলাকালে স্থানীয় বিদেশি সহ মোট 210 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে 62 জন বিদেশি নাগরিকের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959/63 এবং ইমিগ্রেশন বিধিমালা 1963 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।